সম্পূর্ণ রিভিশন দেবো, রিভিশন দিয়ে 90 থেকে পড়বো। আচ্ছা ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ফৌজদারি কার্যবিধি আইন। ফৌজদারি কার্যবিধি 1898 সালের 5 নং আইন। ধারা 1, ফৌজদারি কার্যবিধির পরিচিতি ও কার্যকারিতার সীমা। ধারা 4-1 অ্যাডভোকেট। ধারা 4-1 অ্যাটর্নি জেনারেল। ধারা 4-1 খ জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। ধারা 4-1 অভিযোগ বা চার্জ। ধারা 4-1 আমলযোগ্য অপরাধ, মামলা। ধারা 4-1 বর্গীয় নালিশ। ধারা 4-1 ইনকোয়ারি বা অনুসন্ধান। ধারা 4-1 তদন্ত। ধারা 4-1 আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য মামলা বা কেস। ধারা 4-1 দৈন্তন্য মূর্ধন্য অপরাধ। ধারা 4-1 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধারা 4-1 ধ থানা। আপনাদের লেখা দেওয়ার কথা ছিল, কেউ কিন্তু লেখা দেন নাই। ধারা 5 দণ্ডবিধির অপরাধের বিচার। দণ্ডবিধির অপরাধের অনুসন্ধান, তদন্ত, বিচার ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী হবে। অন্যান্য আইনের তদন্ত, অপরাধ ও বিচার ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী হবে। ধারা 9 দাঁড়া আদালত। ধারা 10 নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধারা 11 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ধারা 12 স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট। ধারা 22 মফস্বল এলাকার জন্য জাস্টিস অব দি পিস। ধারা 25 পদাধিকার বলে জাস্টিস অব দি পিস। ধারা 28 দণ্ডবিধির অধীন অপরাধের বিচার কোন আদালতে হবে। ধারা 29 খ ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী কিশোর অপরাধের বিচার কোন আদালত করতে পারবেন। ধারা 31 হাইকোর্ট বিভাগ ও দায়রা বিভাগ যে দণ্ড দিতে পারেন। ধারা 35 একই মামলায় বিভিন্ন অপরাধে দণ্ডিত হলে তার শাস্তি। ধারা 35 ক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে। ধারা 42 জনসাধারণ সাহায্য করতে বাধ্য। ধারা 43 জনসাধারণ যদি অন্য কোনো ব্যক্তির নিকট পরোয়ানা তামিলের ক্ষেত্রে সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 44 জনসাধারণ কিছু অপরাধ সম্পর্কে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেবেন। ধারা 45 প্রধান, হিসাব নবিশ, জমির মালিক, গ্রামের চৌকিদার, গ্রাম পুলিশ, জমিদার কিছু অপরাধী সম্পর্কে বা কিছু কতিপয় অপরাধ সম্পর্কে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে জানাবেন। ধারা 46 গ্রেপ্তার ও গ্রেপ্তার পদ্ধতি। ধারা 47 বাড়ির মালিকের অনুমতি নিয়ে গ্রেপ্তার। ধারা 43 ধারা 48 প্রবেশের অনুমতি না দিলে দরজা জানালা ভেঙে প্রবেশ। ধারা 49 দরজা জানালা ভেঙে বাহির। ধারা 50 প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। ধারা 51 পুরুষের দেহ তল্লাশি। ধারা 52 মহিলার দেহ তল্লাশি। ধারা 53
দেহ তল্লাশি করে যদি কোনো আগ্নেয়াস্ত্র বা অস্ত্রশস্ত্র পাওয়া যায় তাহলে তা আটক করতে হবে বা হেফাজতে নিতে হবে। ধারা 54, পুলিশ অফিসার যখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 55, থানার অফিসার ইনচার্জ যে সকল ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 56, পুলিশ অফিসার অধস্তন কর্মচারীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের দায়িত্ব দিতে পারেন। অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা তার অধস্তন কর্মচারী বা কর্মকর্তা দ্বারা বিনা পরোয়ানায় গ্রেপ্তারের দায়িত্ব দিতে পারেন। ধারা 57, নাম ঠিকানা জানাতে অনিচ্ছুক বা অস্বীকৃতি ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ধারা 58, গ্রেপ্তারের ক্ষেত্রে সারা বাংলাদেশ অনুষ্ঠান করা যাবে। ধারা 59, বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার ও কার্য পদ্ধতি। ধারা 60, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হলে থানার অফিসার ইনচার্জ অথবা এখতিয়ারি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। ধারা 61, 81, আসামিকে অনতি বিলম্বে অথবা 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। ধারা 62, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোর্ট প্রদান করবেন। মেট্রোপলিটন এলাকায় হলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট এবং জেলা পর্যায়ে যদি হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ধারা 63, জামিন মুচলেকা বা বিশেষ কোনো আদেশ না থাকলে আসামিকে ছেড়ে দেওয়া যাবে না। ধারা 64, ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামি গ্রেপ্তার। ধারা 65, ম্যাজিস্ট্রেট যেখানে পরোয়ানা জারি করতে পারে সেখানে গ্রেপ্তারের জন্য আদেশ দিতে পারে। ধারা 66, আইনসঙ্গত হেফাজত হতে পলায়নকৃত ব্যক্তিকে পুনরায় গ্রেপ্তার। ধারা 67, পুনরায় গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 47, 48, 49 অনুসরণ করা যাবে। ধারা 68, সমন। ধারা 69, সমন জারির পদ্ধতি। ধারা 68(1) সমন। 68(2) পুলিশ অফিসার অথবা আদালতের কোন অফিসার অথবা সরকারি কোন অফিসার যে কোনো অফিসার বা কর্মচারী সমন জারি করতে পারে। ধারা 69, সমন জারির পদ্ধতি। ধারা 70, সাবালক পুরুষের নিকট সমন জারি। অর্থাৎ যাকে সমন জারি করা হবে তাকে যদি পাওয়া না যায় বাড়ির সাবালক পুরুষের নিকট সমন জারি করা যাবে। ধারা 71, লটকিয়ে সমন জারি। ধারা 72, সরকারি কর্মচারীর নিকট সমন জারি। ধারা 72(1). ধারা 72(2), সরকারি কর্মচারী স্বাক্ষর পূর্বক সমন গ্রহণ করলে স্বাক্ষরিত কপি দ্বারা সমন জারি হয়েছে মর্মে প্রমাণ করা যাবে। ধারা 72(2). ধারা 73, স্থানীয় সীমার বাহিরে সমন জারি। ধারা 74, সমন জারির প্রমাণ। ধারা 75, গ্রেপ্তারি পরোয়ানা। 75(1). 75(2), গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ। ধারা 76, জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। ধারা 77, পরোয়ানা এক বা একাধিক পুলিশ অফিসার অথবা এক বা একাধিক ব্যক্তির উপর নির্দেশিত করা যেতে পারে। এরূপ নির্দেশের ক্ষেত্রে একজন গ্রেপ্তার করতে পারেন অথবা একাধিকজন মিলে অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন। ধারা 77। ধারা 78, জমির মালিক, কৃষক বা ম্যানেজার কর্তৃক আসামি গ্রেপ্তার। ধারা 79, পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা অধস্তনকে দ্বারা গ্রেপ্তার করাইতে পারেন। অর্থাৎ কোন পরোয়ানা পুলিশ অফিসারের না আসলে তিনি অন্য কোন অফিসার অথবা অধস্তন অফিসার দ্বারা সেই পরোয়ানা কার্যকরী করতে পারেন। ধারা 80, পরোয়ানা সারমর্ম জানাতে হবে অথবা আসামিকে পরোয়ানা দেখাইতে হবে। ধারা 81, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার ভিতরে আদালতে প্রেরণ করতে হবে। ধারা 82, যে পরোয়ানা ইস্যু করা হয় সেই পরোয়ানা সারা বাংলাদেশে কার্যকর করা যায়। ধারা 82। ধারা 83, এখতিয়ারের বাইরে পরোয়ানা প্রেরণ করার প্রয়োজন হলে ওই এলাকার ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করতে হবে। ধারা 84, এখতিয়ারের বাইরে পরোয়ানা কার্যকরী করার জন্য পুলিশ অফিসারের নিকট পরোয়ানা প্রেরণ। ধারা 85, 20 মাইল দূরে গ্রেপ্তার করার পর পদ্ধতি কি পদ্ধতি অবলম্বন করতে হবে।
এলাকার একটি ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার বা পুলিশ সুপারের নিকট গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হাজির করলে পরোয়ানা তামিল হয়েছে বলে গণ্য হবে। ধারা 86, আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার পর ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন। ধারা 87, হুলিয়া। ধারা 87-1 হুলিয়া। ধারা 87-2 হুলিয়া জারির পদ্ধতি। উক্ত ব্যক্তি যেখানে বসবাস করে সেখানে প্রকাশ্য স্থানে পাঠ করতে হবে। প্রকাশ্য স্থানে 1 কপি লটকে দিতে হবে। আদালত ভবনের 1 কপি লটকে দিতে হবে। ধারা 87-3 হুলিয়া জারির প্রমাণ। আদালত লিখিত বিবৃতি দেবেন যে নির্দিষ্ট দিনে যথাযথভাবে হুলিয়া ইস্যু করা হয়েছে এবং জারি করা হয়েছে। আদালতের এই লিখিত বিবৃতি হুলিয়া জারির প্রমাণ হিসেবে গণ্য হবে। ধারা 87, ধারা 88 প্রয়োগ ও সম্পত্তি প্রয়োগের পদ্ধতি। ধারা 88-1 প্রকি পরোয়ানা ইস্যু আদালত কর্তৃক। 88-2 88-1 ধারা মোতাবেক যে পরোয়ানা ইস্যু করা হয় সেই প্রকি পরোয়ানায় স্থানীয় এলাকায় অথবা অন্য এলাকায় যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি প্রয়োগ করা যাবে। অর্থাৎ এক আদেশে 2 জায়গার সম্পত্তি প্রয়োগ। ধারা 88-2 88-3 অস্থাবর সম্পত্তি প্রয়োগ। 88-4 স্থাবর সম্পত্তি প্রয়োগ। 88-5 যে সম্পত্তি প্রয়োগ করা হয়েছে সেই সম্পত্তি যদি ক্ষয়শীল পচনশীল হয় তাহলে বিক্রয় করা যাবে। 88-6 ক প্রকৃত সম্পত্তিতে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি সত্ত্ব বা অধিকার দাবি করে তাহলে সেই বিষয়ে তদন্ত করতে হবে। 88-7 আসামি যদি হাজির না হয়, হুলিয়ায় উল্লেখিত সময়ের মধ্যে আসামি যদি হাজির না হয় তাহলে প্রকৃত সম্পত্তি সরকারের হেফাজতে যাবে এবং সেই সম্পত্তি যদি ক্ষয়শীল পচনশীল হয় এবং বিক্রয় করা যদি মালিকের জন্য লাভজনক হয় তাহলে আদালত বিক্রয়ের ব্যবস্থা করবেন। ধারা 88-7 তাহলে ধারা 88-5 এবং 88-7 2 জায়গায় বিক্রয় করা যাবে। ধারা 89 প্রকৃত সম্পত্তি ফেরত প্রদান। অর্থাৎ যার সম্পত্তি প্রয়োগ করা হয়েছে সেই ব্যক্তি যদি 2 বছরের মধ্যে প্রয়োগ হওয়ার তারিখ থেকে 2 বছরের মধ্যে আদালতে হাজির হয় এবং আদালতের সন্তুষ্ট অর্জন করতে পারে তাহলে তার সম্পত্তি ফেরত প্রদান করা যাবে, কিন্তু বহনে যে দায়ভার হয়েছে তা তার নিকট থেকে আদায় করা যাবে। ধারা 90 সমনের পরিবর্তে অথবা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি। ধারা 90 কোনো ব্যক্তিকে নিম্নলিখিত কারণে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করতে পারেন। ধারা 90 ক সমন ইস্যুর পূর্বে অথবা পরে আদালত যদি মনে করেন আসামি পলাতক আছে অথবা সমন অমান্য করবে তাহলে সমনের পরিবর্তে পরোয়ানা জারি করা যায়। ধারা 90 ক ধারা 90 কত বলা হয়েছে? সমন ইস্যুর পূর্বে, সমন এখনো ইস্যু করা হয় নাই, অথবা পরে, সমন ইস্যুর পরে মানে সমন ইস্যু করা হয়েছে, এই সময় যদি আদালত মনে করেন আসামি পলাতক আছে অথবা আসামিকে যদি সমন দেওয়া হয় আসামি সেই সমন মানবে না তাহলে সমনের পরিবর্তে পরোয়ানা জারি করতে পারেন। ধারা 90 ক ধারা 90 খ সমন ইস্যু করা হয়েছে এবং সমন জারি করা হয়েছে, আদালতে হাজির হওয়ার জন্য পর্যাপ্ত সময় আছে, কিন্তু সমনে উল্লেখিত ব্যক্তি আদালতে হাজির হয় নাই এবং হাজির না হওয়ার বিষয়ে আদালতে কোনো কারণ দর্শায় নাই বা ব্যাখ্যা করে নাই। এরূপ ক্ষেত্রে সমনের অতিরিক্ত হিসেবে পরোয়ানা জারি করা যায়। ধারা 90 খ তাহলে ধারা 90 ক সমন ইস্যুর পূর্বে অথবা পরে সমনের অতিরিক্ত পরোয়ানা জারি করা যায়। আদালত যদি মনে করে আসামি হাজির হবে না অথবা পলাতক থাকবে অথবা সে সমন মানবে না, এই ক্ষেত্রে সমনের পরিবর্তে পরোয়ানা জারি করা যায়। ধারা 90 ক ধারা 90 খ সমন সঠিক সময়ে জারি হয়েছে
কিন্তু আসামি হাজির হয় নাই বা কারণ দর্শায় নাই, এরূপ ক্ষেত্রে সমনের অতিরিক্ত পরোয়ানা জারি করা যায়। ধারা 90 খ। ধারা 91 মুসলেকার মাধ্যমে আদালতে হাজিরকরণ, অর্থাৎ আদালত হাজিরার জন্য যে ব্যক্তির বিরুদ্ধে সমন বা পরোয়ানা প্রদান করতে পারেন, সেই ব্যক্তি যদি আদালতে হাজির থাকে তাহলে উপস্থিত ব্যক্তির নিকট থেকে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুসলেকা সম্পাদন করা যেতে পারে। অর্থাৎ আদালত হাজিরার জন্য যে ব্যক্তিকে সমন বা পরোয়ানা দিতে পারেন, সেই ব্যক্তি যদি আদালতে হাজির থাকে তাহলে আদালতে হাজির হওয়ার জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত তার নিকট মুসলেকা সম্পাদন করা যেতে পারে। ধারা 91। ধারা 92 মুসলেকার শর্ত লঙ্ঘন করলে পরোয়ানা জারি। কোনো ব্যক্তিকে মুসলেকা সম্পাদন করার পর আদালতে হাজির হতে ব্যর্থ হলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। অর্থাৎ ধারা 90-তে যে মুসলেকা সম্পাদন করা হয়েছে আদালতে হাজিরার জন্য, ধারা 92-তে সেই ব্যক্তি যদি মুসলেকা সম্পাদন না করে, মুসলেকা সম্পাদন করার পর আদালতে হাজির হতে ব্যর্থ হয়, অর্থাৎ আদালতে হাজির হওয়ার জন্য যখন কোনো ব্যক্তি মুসলেকা সম্পাদন করে, এই মুসলেকা সম্পাদন করার পরও যদি আদালতে হাজির না হয় তাহলে সে মুসলেকা সম্পাদন ব্যর্থ হবে। এরূপ ক্ষেত্রে আদালতে হাজিরার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। ধারা 92। ধারা 93 ক। বাংলাদেশের বাইরে সমন জারি, অর্থাৎ বাংলাদেশের বাইরে সমন জারি করার ক্ষেত্রে অবশ্যই সমনের 2 কপি ডাকযোগে অথবা অন্য কোনো মাধ্যমে বিদেশের আদালতের হাকিম বা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করতে হবে। অর্থাৎ আসামি যেখানে অবস্থান করবে সেই এলাকার এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেট অথবা হাকিমের নিকট সমনের 2 কপি ডাকযোগে অথবা অন্য কোনো মাধ্যমে প্রেরণ করতে হবে। ধারা 93 ক। ধারা 93 খ। বাংলাদেশের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ সমনের মতোই দেশের বাইরে কোনো আসামিকে গ্রেপ্তারের জন্য পরোয়ানার কপি এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের নিকট ডাকযোগে অথবা অন্য কোনো উপায়ে প্রেরণ করতে হবে। ধারা 93 খ। ধারা 93 গ। বিদেশ হতে প্রাপ্ত পরোয়ানা দেশে জারি ও কার্যকরীকরণ, অর্থাৎ বিদেশ হতে যদি কোনো পরোয়ানা বাংলাদেশের আদালতে আসে তাহলে সেই পরোয়ানা বাংলাদেশের আদালত হতে কার্যকরী করতে হবে। ধারা 93 গ। যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য বাংলাদেশের আদালত পরোয়ানা প্রাপ্ত হন, অর্থাৎ বিদেশ থেকে যখন কোনো পরোয়ানা বাংলাদেশের আদালতে আসে তখন বিদেশ হতে প্রাপ্ত পরোয়ানা বাংলাদেশের আদালত হতে প্রাপ্ত হয়েছে মর্মে বিধি অনুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ বিদেশ হতে যে পরোয়ানা আসছে সেই পরোয়ানা বাংলাদেশের কোনো আদালত হইতে জারি করা হয়েছে মর্মে গণ্য করা হবে বা ইস্যু করা হয়েছে মর্মে বিধি ব্যবস্থা অনুযায়ী গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা 93 গ এর খ। যখন গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী হয় তখন ফৌজদারি কার্যবিধি আইনের 85 ও 86 ধারা অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ বিদেশ থেকে প্রাপ্ত পরোয়ানা যখন কার্যকরী করা হবে তখন ফৌজদারি কার্যবিধি আইনের 85 ও 86 ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধারা 94 দলিল বা অন্য জিনিস দাখিল করার জন্য সমন। ধারা 94 এর 1। যখন কোনো আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুসন্ধান, তদন্ত বা বিচার কার্যক্রম পরিচালনার সময় কোন দলিল, পার্সেল বা বস্তু প্রয়োজন হলে এবং যে ব্যক্তির নিকট উক্ত দলিল, পার্সেল বা বস্তু আছে তাকে আদালত লিখিত আদেশ বা সমনে উল্লেখিত সময় ও স্থানে হাজির করার জন্য নির্দেশ দিতে পারেন। বোঝা গেল? আদালত অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
কোন মামলার তদন্ত অনুসন্ধান বা বিচারকালে ওই মামলার সংশ্লিষ্ট কোনো তথ্য যদি কোনো ব্যক্তির নিকট থাকে, তাহলে সেই ব্যক্তিকে নির্দিষ্ট দিন তারিখ সময়ে হাজির করার জন্য সমন বা লিখিত আদেশ দিতে পারেন। তাহলে থানার অফিসার ইনচার্জ ফৌজদারি কার্যবিধি আইনের 94 ধারা মোতাবেক কোন ব্যক্তিকে মামলা সংশ্লিষ্ট কোন তথ্য, দলিল বা পার্সেল হাজির করার জন্য লিখিত আদেশ দিতে পারেন। ধারা 94(1)। তবে শর্ত থাকে যে ব্যাংকার বুক সাক্ষ্য আইন অনুযায়ী কোন ব্যাংকের নিকট রক্ষিত দলিল বা হিসেব দণ্ডবিধির কিছু অপরাধের ক্ষেত্রে দায়রা জজের পূর্ব অনুমতি নিয়ে চাইতে হবে। অর্থাৎ ব্যাংকের নিকট রক্ষিত কোন দলিল বা হিসাব যদি প্রয়োজন করে, সেই ক্ষেত্রে দায়রা জজের অনুমতি নিতে হবে। অপরাধ যদি দণ্ডবিধির কিছু অপরাধ হয় সেই ক্ষেত্রে। আর অন্যান্য অপরাধের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের পূর্ব অনুমতি নিয়ে ব্যাংকার বুক সাক্ষ্য আইন অনুযায়ী কোন ব্যাংকের নিকট রক্ষিত দলিল বা হিসাব দেওয়া যাবে। ধারা 94(2)। কোন ব্যক্তিকে দলিল, পার্সেল হাজির করার জন্য নির্দেশ দিলে তিনি নিজে যদি হাজির না করে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে হাজির করে, তাহলে তিনি আদেশ পালন করেছেন বলে গণ্য হবে। ধারা 94(2). ধারা 95। চিঠিপত্র ও টেলিগ্রাম সম্পর্কে লিখিত আদেশ। ধারা 95(1). কোন জেলা ম্যাজিস্ট্রেট বা মহানগর ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট বা দায়রা আদালতের মতে কোন দলিল, পার্সেল বা বস্তু কোন তদন্ত, অনুসন্ধান বা বিচারের জন্য প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেট বা আদালত ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষকে নির্দিষ্ট কোনো ব্যক্তির নিকট দলিল, পার্সেল অর্পণ করার নির্দেশ দিতে পারেন। অর্থাৎ আদালতের মতে কোন দলিল, পার্সেল বা বস্তু যদি অনুসন্ধান, তদন্ত বা বিচারের ক্ষেত্রে প্রয়োজন হয় এবং সেই দলিল, পার্সেল বা বস্তু যদি ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষের নিকট রক্ষিত থাকে, তাহলে সেই কর্তৃপক্ষকে নির্দিষ্ট কোনো ব্যক্তির নিকট অর্পণ করার জন্য আদেশ দিতে পারেন বা নির্দেশ দিতে পারেন। ধারা 95(1). ধারা 95(2). কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার বা পুলিশ সুপার উক্ত দলিল, বস্তু বা পার্সেল প্রয়োজন হলে আদালতের নির্দেশ সাপেক্ষে, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালতের নির্দেশ সাপেক্ষে ডাক বা টেলিগ্রাফ কর্তৃপক্ষ দ্বারা তল্লাশি করতে পারেন এবং উক্ত দলিল, পার্সেল বা বস্তু আটক করতে পারেন। ধারা 95(2). ধারা 95(1)-এ বলা হয়েছে কোন দলিল, পার্সেল বা বস্তু যদি আদালতের প্রয়োজন হয় এবং তা যদি কোনো ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষের নিকট রক্ষিত থাকে, তাহলে সেই দলিল বা বস্তু আদালত কোনো ব্যক্তির নিকট অর্পণের জন্য নির্দেশ দিতে পারেন। ধারা 95(1). ধারা 95(2). এইরূপ কোন দলিল বা বস্তু যদি কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার বা পুলিশ সুপারের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওই সকল আদালতের, অর্থাৎ হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, জেলা ম্যাজিস্ট্রেট বা মহানগর ম্যাজিস্ট্রেটের নির্দেশ ক্রমে উক্ত দলিল, পার্সেল উদ্ধারের জন্য তল্লাশি করতে পারেন। এই তল্লাশি কার্যক্রম ডাক বা টেলিগ্রাফ কর্তৃপক্ষ দ্বারা তল্লাশি করাইতে হবে। ধারা 95(2). তাহলে ধারা 1 থেকে ধারা 95 পর্যন্ত কোনো সমস্যা আছে? কথা বোঝা যায়? জি স্যার। জি স্যার।
স্যার কথা শোনা যাচ্ছে না তো। কথা শোনা যায় না? এখন শোনা গেল, মানে আপনি যে বললেন এটা শোনা গেল। ধারা 1 থেকে 95 কোনো সমস্যা আছে? স্যার বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি সমস্যা? স্যার ওই যে 91 ধারাটা স্যার একটু বলেন স্যার। 91-তে তো উনি তো স্যার ওই যে যে ব্যক্তির নামে সমন বা পরোয়ানা হলো আদালতে স্যার আদালত কর্তৃক দিবে, ওই ব্যক্তি তো আদালতে হাজিরই আছেন, তাহলে তারপরে আবার কিসের জন্য জামিন সহ বা জামিনদার ব্যক্তির মুচলেকা সম্পাদন করতে চাচ্ছে? পরবর্তী সময়ে আদালতে হাজির হওয়ার জন্য। এই ওখানে ব্যক্তি তো বুঝাই আদালতে হাজির আসেনি, তাহলে হাজির থাকলে আবার তার জন্য কিসের জন্য সমন দিবে? পরবর্তীতে আবার আদালতে আসবে না? ও, মানে পরবর্তীতে যদি আবার পরবর্তীতে আসে তার। আদালতে হাজির হওয়ার জন্য ওই ব্যক্তির নিকট থেকে জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত, ঠিক আছে, জি স্যার। লেখা সম্পাদন করতে হবে। এটা তো কালকে বুঝালাম, রিমা মনে হয় প্রশ্ন করছিল। স্যার এটা আমি স্যার মানে মুখস্থর মতো করে পড়ছিলাম, আগেই পড়ে রাখছিলাম। আপনি কালকে আমিও জিজ্ঞেস করতে চাইছিলাম কিন্তু জিজ্ঞেস করিনি কিসের জন্য মুখস্থ, কিন্তু আমি এটা আজকে ভাবলাম যে একজন ব্যক্তি তো আদালতে হাজিরই আছেন, তাকে পরবর্তীতে আবার হাজির হওয়ার জন্য কিসের জন্য মুচলেকা নিবে? ওটা একজন ব্যক্তি যে হাজির আছে ওটা মনে করেন যে আচমকা, কথা বোঝা হুম গেছে? হুম। জি এটা স্যার। তার হাজির হওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে মনে করেন যে হাজির আছে আদালতে, এরকম ধরে নেন, ঠিক আছে, হুম বা হুম। সে যে আদালতে হাজির থাকবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু ধারা হ্যাঁ স্যার। 91-তে বলা হয়েছে আদালত যে ব্যক্তির বিরুদ্ধে সমন বা পরোয়ানা প্রদান করতে পারে, সেই ব্যক্তি যদি ওই সময় আদালতে হাজির থাকে তাহলে হুম উক্ত আদালতে হাজির হওয়ার জন্য, মানে আবার যখন সে হাজির হবে সেই হাজির হওয়ার জন্য আদালত জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদন করতে পারেন। এটাই ধারা 91। বোঝা গেল? জি মানে স্যার। আমি আজকে অফিসে অফিসে হাজির আছি, আবার কালকে যাব না, জি কালকে আমি স্যার। সঠিক সময় অফিসে যাব, সেই সুবাদে দিয়ে মুচলেকা সম্পাদন করা হয়, এটাই ধারা 91। মানে স্যার আদালতে হাজির আমি হবে এবং ব্যক্তির নিকট থেকে মুচলেকা সম্পাদন করলো যে আপনাকে আবার 2 দিন পরে বা 3 দিন পরে এই সঠিক সময় আদালতে আবার হাজির হবেন, ঠিক আছে? হুম। ধারা 91, আদালতে হাজির ব্যক্তির নিকট থেকে বা আদালতে উপস্থিত ব্যক্তির নিকট থেকে আদালতে হাজির হওয়ার জন্য মুচলেকা সম্পাদন। বুঝে গেল? জি স্যার। হুম। দীঘার কোন তল্লাশি পরোয়ানা ইস্যু, ধারা 96-1 ফৌজদারি কার্যবিধি আইনের 94 ধারা ও 95 ধারা অনুসারে কোন দলিল, পার্সেল বা বস্তু দাখিল করার জন্য আদেশ দেওয়ার পরও যদি কোনো ব্যক্তি
উক্ত দলিল, পার্সেল বা বস্তু দাখিল না করেন, তাহলে ওই বস্তু বা পার্সেল বা দলিল পাওয়ার জন্য আদালত যে আদেশনামা ইস্যু করেন তাকে তল্লাশি পরোয়ানা বলে। তল্লাশি পরোয়ানা বলতে কি বোঝায়? ফৌজদারি কার্যবিধি আইনের 94 এবং 95 ধারা অনুসারে কোনো ব্যক্তিকে যদি কোনো দলিল, পার্সেল বা বস্তু হাজির করার জন্য বলা হয় এবং সে যদি হাজির না করে, তাহলে উক্ত দলিল, বস্তু বা পার্সেল উদ্ধারের জন্য যে পরোয়ানা ইস্যু করা হয় তাকেই তল্লাশি পরোয়ানা বলে। ধারা 96-1, ধারা 96-2, ডাক বা তার কর্তৃপক্ষের নিকট রক্ষিত কোনো দলিল, পার্সেল বা অন্য কোনো বস্তু উদ্ধারের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন না। ধারা 96-2। আমরা ধারা 95-তে পড়েছিলাম জেলা ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, দায়রা আদালত অথবা হাইকোর্ট বিভাগ এরূপ কোন দলিল, পার্সেল চাইতে পারেন। তাছাড়া যদি পুলিশ কমিশনার, পুলিশ সুপার অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট তল্লাশি করার প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে দায়রা জজ, হাইকোর্ট বিভাগ, জেলা ম্যাজিস্ট্রেট অথবা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে তল্লাশির জন্য ডাক বা তার কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারেন। এখানে একই কথা বলা হয়েছে যে ডাক বা তার কর্তৃপক্ষের নিকট রক্ষিত কোনো দলিল, বস্তু বা পার্সেল উদ্ধারের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন না। তাহলে ধারা 96-2, ডাক বা তার কর্তৃপক্ষের নিকট রক্ষিত কোনো দলিল বা বস্তু উদ্ধারের জন্য জেলা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন না। ধারা 96 বোঝা গেল? জি স্যার। ধারা 96-1, তল্লাশি পরোয়ানা ইস্যু। তল্লাশি পরোয়ানা ইস্যু ধারা 96-1। আর ধারা 96-2তে বলা হয়েছে ডাক বা তার কর্তৃপক্ষের নিকট যদি তল্লাশি করা হয় বা তল্লাশি পরোয়ানা ইস্যু করা হয়, সেই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারবেন না। ধারা 96-2। ধারা 97, তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ। তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ বলতে বোঝানো হয়েছে তল্লাশি কোন কোন জায়গায় করা যাবে, কোন কোন জায়গায় করা যাবে না, বা কোন অংশে তল্লাশি পরোয়ানা করা যাবে, এই বিষয়ে আদালত তল্লাশি পরোয়ানায় নির্দেশ দিতে পারেন স্যার বা আমি একটু কথা বলতাম, স্যার একটু কথা বলতাম। আসসালামু ভাই আলাইকুম স্যার। বলেন। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসসালাম। স্যার আমাদের যে ধারাগুলো পড়াচ্ছেন স্যার, এই ধারাগুলো কোন কোন ধারা থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, সৃজনশীল প্রশ্ন, এটা একটু সাথে সাথে বলে দিলে মনে হয় ভালো হয় স্যার। কোন কোন ধারা থেকে আসলে কি কি প্রশ্ন আসবে? এটা বলতে গেলে ভাই আহ সময় লাগবে। আসলে সারাদিন অফিস আদালত পড়ার পরে এগুলা করতে পারি না, সময় পাই না। জি স্যার, জি স্যার, জি স্যার। ঠিক সময় আছে পাই স্যার, না। ঠিক আছে, ঠিক আছে, এগুলা করা যায়, এগুলা ভাই সময়ের ব্যাপার। ঠিক আমি আছে, নতুন করছি তো, মানে এটা আমি আবার নতুন করে শিট করতেছি, ঠিক ঠিক আছে আছে। স্যার, করতে গেলে লেখা লাগে, একটু ঝামেলা, জি স্যার, সময়ের ব্যাপার। তবে ভাই অনেক অনেক ছাত্রের বই আছে ঠিক আছে স্যার, এগুলো ঠিক আছে, পড়তে তাহলে শুরু হবে। করুন। ধারা 97, তল্লাশি ঠিক পরোয়ানা আছে স্যার। নিয়ন্ত্রণ। আদালত উপযুক্ত মনে করলে তল্লাশি পরোয়ানার মধ্যে কোন স্থান বা উহার কোন অংশ বা কোন অংশ বিশেষ নির্দিষ্ট করে দিতে পারেন। আদালত উপযুক্ত মনে করলে তল্লাশি পরোয়ানার মধ্যে কোনো স্থান বা উহার কোনো অংশ বিশেষ তল্লাশির জন্য নির্দিষ্ট করে দিতে পারেন। যিনি তল্লাশি পরোয়ানা কার্যকরী করবেন তিনি পরোয়ানায় উল্লেখিত স্থান বা উহার কোনো অংশ তল্লাশি করবেন। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে তল্লাশি পরোয়ানা যখন আদালত ইস্যু করবেন, আদালত যদি চায় তল্লাশি পরোয়ানা কোন জায়গা অথবা
একটা রুমের কোন কক্ষের কোন পাশ, পশ্চিম পাশ, দক্ষিণ পাশ, উত্তর পাশ না কোন পাশ তল্লাশি করা হবে, এই বিষয়টা আদালত চাইলে উল্লেখ করে দিতে পারেন। আর এই পরোয়ানা যে অফিসার কার্য করবেন, পরোয়ানায় যে নির্দেশনা থাকবে, তিনি সেই মোতাবেক তল্লাশি পরোয়ানা কার্যকরী করবেন। ধারা 97 তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ। আদালত চাইলেই তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ করতে পারেন। আদালত যদি এরকম কিছু না চায়, তাহলে সেই তল্লাশি পরোয়ানা অনুযায়ী পুরা বাড়ি অথবা পুরা ঘর তল্লাশি করা যাবে। কিন্তু আদালত যদি চায় যে একটি স্থান নির্দিষ্ট করে দেবে, যে দক্ষিণ পাশের রুম, ডান পাশের কর্নার, এরকম একটা জায়গা বা একটা অংশ তল্লাশি করা যাবে, তাহলে পরোয়ানা কার্যকরী অফিসার উক্ত তল্লাশি পরোয়ানার নির্দেশনা মোতাবেক তল্লাশি কার্যক্রম সম্পন্ন করবেন। ধারা 97 বোঝা যায় না কোনো সমস্যা? ধারা 96 তে বলা হয়েছে, ধারা 96 1 তল্লাশি পরোয়ানা ইস্যু। আর ধারা 96 2 ডাক বা তার কর্তৃপক্ষের নিকট তল্লাশি, ডাক বা তার কর্তৃপক্ষের নিকট রক্ষিত কোন দলিল বা বস্তু উদ্ধারের জন্য যদি তল্লাশি পরোয়ানা ইস্যু করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন না। ধারা 96 2। আর ধারা 97 আদালত যদি চায় তল্লাশি পরোয়ানায় নির্দিষ্ট কোনো স্থান বা কোনো অংশ বিশেষ তল্লাশি করা হবে, তা উল্লেখ করে দিতে পারেন। ধারা 97 তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ। ধারা 98 যে বাড়িতে চোরাই মাল, জাল দলিল আছে, সেখানে তল্লাশির পদ্ধতি। জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি জানতে পারেন চোরাই মাল, জাল দলিল তৈরির যন্ত্রপাতি, অশ্লীল বস্তু, নকল টিকিট বা মুদ্রা বা নকল টিকিট বা মুদ্রা তৈরির সরঞ্জাম বিক্রয় বা প্রস্তুত করা হয় বা উৎপাদন করা হয়, তাহলে তা উদ্ধারের জন্য আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। এরূপ ক্ষেত্রে কনস্টেবল পদের উপরস্থ যে কোনো পুলিশ অফিসার নিম্ন বর্ণিত দায়িত্ব পালন করবেন। ধারা 98 ক যে বাড়িতে এরূপ মালামাল পাওয়া যাবে, উক্ত স্থানে প্রবেশ করতে পারবেন। খ উক্ত স্থানে তল্লাশি করতে পারবেন। তাহলে ক প্রবেশ করতে পারবেন, আর খতে সেখানে তল্লাশি করতে পারবেন। গতে বলা হয়েছে যে মালামাল পাওয়া যাবে, তা দখলে নিতে পারবেন। তাহলে কতে প্রবেশ করতে পারবেন, খতে তল্লাশি করতে পারবেন। আর গ যে মালামালের জন্য তল্লাশি করা হবে, সেই মালামাল যদি পাওয়া যায়, তাহলে তার দখলে নিতে পারবেন। আর ঘতে বলা হয়েছে ওই সম্পত্তি আদালতে প্রেরণ না করা পর্যন্ত, পাহারার ব্যবস্থা করতে হবে অথবা নিরাপদ কোন স্থানে রাখতে হবে। তাহলে যে যে মালামালের জন্য তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে, সেই মালামাল যদি পাওয়া যায়, আটক করতে হবে, এবং আটক করার পর ওই সম্পত্তি আদালতে প্রেরণ না করা পর্যন্ত পাহারার ব্যবস্থা করবেন অথবা নিরাপদ কোন স্থানে রাখতে হবে বা প্রেরণ করতে হবে। এরূপ সম্পত্তির সাথে জড়িত বা ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকটি ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে এবং আদালতে প্রেরণ করতে হবে। ধারা 98। তাহলে ধারা 98-তে বলা হয়েছে যে বাড়িতে চোরাই মাল, জাল দলিল আছে, সেখানে তল্লাশির পদ্ধতি। এখানে বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট যদি জানতে পারেন কোথাও চোরাই মাল আছে, জাল দলিল আছে বা জাল দলিল তৈরির সরঞ্জাম আছে, কোথাও টিকিট, নকল টিকিট বা মুদ্রা তৈরির সরঞ্জাম এরূপ জাতীয় কোনো জিনিস আছে, বা এইরূপ জাতীয় কোনো জিনিস বিক্রয় হয় বা উৎপাদন করা হয়, তাহলে সেখানে তল্লাশির জন্য ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন।
এবং সেই তল্লাশি পরোয়ানা মোতাবেক পুলিশের কনস্টেবল পদের উপরস্থ যে কোনো অফিসার তল্লাশি কার্যক্রম সম্পূর্ণ করতে পারেন। সেখানে তিনি কি কি ব্যবস্থা গ্রহণ করবেন তা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। কতে বলা হয়েছে উক্ত স্থানে তিনি প্রবেশ করবেন। খতে বলা হয়েছে তল্লাশি কার্যক্রম সম্পূর্ণ করবেন। গতে বলা হয়েছে যে মালামালের জন্য তল্লাশি করা হবে সেই মালামাল যদি পাওয়া যায় তা আটক করতে হবে। ঘতে বলা হয়েছে মালামাল আটক করার পর পাহারার ব্যবস্থা করতে হবে অথবা নিরাপদ কোনো স্থানে রাখতে হবে। আর উতে বলা হয়েছে যে মালামালের জন্য তল্লাশি করা হয়েছে সেই মালামালের ওই জায়গায় বা ওই ঘর বা কক্ষে যে ব্যক্তিকে পাওয়া যাবে বা যে ব্যক্তিকে ওই সম্পত্তির সাথে জড়িত বলে মনে হয় তাহলে সে প্রত্যেকটি ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে এবং আদালতে প্রেরণ করতে হবে। ধারা 98। বোঝা গেল না কোনো সমস্যা? তো ধারা কি 99 যাব? জি স্যার। ধারা 99, অন্য এলাকায় প্রাপ্ত মালামালের বিলি ব্যবস্থা। ধারা 99-তে বলা হয়েছে আদালত নিজ এলাকার বাহিরে অন্য এলাকায় তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন এবং তল্লাশিতে প্রাপ্ত মালামাল সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট অথবা পরোয়ানা ইস্যুকারী আদালতে দাখিল করতে পারেন। ওই পরোয়ানার মতোই, গ্রেপ্তারি পরোয়ানার মতোই, আসামি যদি অন্য এলাকায় থাকে তাহলে অন্য এলাকায় আসামি গ্রেপ্তার করা যায়। ঠিক পরোয়ানা একই কথা। আদালত নিজ এলাকার বাইরে অন্য এলাকায় তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন এবং সেই তল্লাশি পরোয়ানায় প্রাপ্ত মালামাল সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট অথবা যে আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করে সেই আদালতে মালামাল প্রেরণ করতে পারেন। ধারা 99। বোঝা যায়? তাহলে ধারা 99-তে বলা হয়েছে অন্য এলাকায় তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করা যায় এবং তল্লাশি করে যে মালামাল পাওয়া যায় তা ওই এলাকার ম্যাজিস্ট্রেট অথবা যে আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করে সেই আদালতে মালামাল দাখিল করা যায়। ধারা 99। ধারা 99 এর ক, খুবই গুরুত্বপূর্ণ। ধারা 99 এর ক, কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা ও তল্লাশি পরোয়ানা ইস্যুকরণ। অর্থাৎ যে প্রকাশনা বাজেয়াপ্ত করা হয় সেই প্রকাশনা উদ্ধারের জন্য বা আটক করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করা যায়। ধারা 99 এর ক, যদি সরকারের নিকট প্রতীয়মান হয় যে কোনো সংবাদপত্রে বা গ্রন্থে অথবা কোনো দলিলে এমন বিষয়সমূহ মুদ্রিত হয় যা সরকার উক্ত প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা অথবা তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। কোন কোন বিষয়? ধারা 99 ক এর কথা বলা হয়েছে এমন কোন বিষয় যা দণ্ডবিধির অপরাধের, রাষ্ট্রের নিন্দা ও সার্বভৌমত্ব বিপন্ন, রাষ্ট্রদ্রোহ কোনো বিষয়, বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে শত্রুতা, অশ্লীল পুস্তক, ধর্মীয় অবমাননা, জনগণের অনিষ্ট সাধন, জনসাধারণের জন্য ক্ষতিকর, এরূপ কোনো অপরাধের বিষয় যদি ওই সকল প্রকাশনা বা সংবাদপত্র বা গ্রন্থ বা দলিলে প্রকাশ করা হয় তাহলে এরূপ ক্ষেত্রে সরকার ওই প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করতে পারেন এবং তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। হতে বলা হয়েছে যে বিষয়সমূহ বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার বা প্রধান বিচারপতির জন্য মানহানিকর এরূপ জাতীয় যদি কোনো তথ্য প্রকাশ করে তাহলে সেই প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করা যায় এবং তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করা যায়।
গতে বলা হয়েছে অত্যন্ত কদর্য, কুৎসিত বা অশ্লীল কোনো বিষয়। আর ঘতে বলা হয়েছে এমন কোনো কথা বা দৃষ্টিগোচর আচরণ যা অন্যকে আমলযোগ্য অপরাধ করতে উত্তেজিত করে। অর্থাৎ এমন কোনো কথা বা দৃষ্টিগোচর আচরণ যা অপর কোনো ব্যক্তিকে আমলযোগ্য, জামিনের অযোগ্য অপরাধ করতে উত্তেজিত করে। এরূপ কোনো বিষয় যদি কোনো প্রকাশনা গ্রন্থ বা দলিলে লিপিবদ্ধ করা হয় বা প্রকাশ করা হয়, তাহলে সরকার উক্ত প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করতে পারেন এবং তা উদ্ধারের জন্য বা আটক করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। ধারা 99 ক বা ধারা 99 ক এর 4টি বিষয়ের কথা বলা হয়েছে এখানে, ক, খ, গ, ঘতে। এই 4টি বিষয় সম্পর্কে বা 4টি বিষয়ের অপরাধ সম্পর্কে যদি কোনো প্রকাশনা, কোনো সংবাদপত্রে বা গ্রন্থে বা কোনো দলিলে মুদ্রিত হয় বা প্রকাশ করা হয়, তাহলে উক্ত প্রকাশনা সরকার বাজেয়াপ্ত ঘোষণা করতে পারেন এবং আটকের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। ধারা 99 ক। কতে বলা হয়েছে এখানে এমন কোন বিষয় যা দণ্ডবিধির 123 ক ধারায় রাষ্ট্রের নিন্দা বা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। রাষ্ট্রের জন্য যার নিন্দা ও রাষ্ট্রের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, এরূপ যদি কোনো অপরাধের বিষয় মুদ্রিত হয় অথবা রাষ্ট্রদ্রোহমূলক কোনো বিষয়, বিভিন্ন শ্রেণীর মধ্যে শত্রুতা, অর্থাৎ বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে শত্রুতা হতে পারে, এরূপ কোনো বিষয়, অশ্লীল পুস্তক, যে পুস্তক অশ্লীল, এরূপ পুস্তক যদি প্রকাশনা করা হয় বা প্রকাশ করা হয়, তাহলে তা বাজেয়াপ্ত ঘোষণা করা যেতে পারে। ধর্মীয় অবমাননা, যা ধর্মের জন্য অবমাননাকর, এরূপ কোন বিষয় জনগণের অনিষ্ট সাধন, জনসাধারণের জন্য ক্ষতিকর, যা জনগণের অনিষ্ট সাধন করে বা জনসাধারণের জন্য যা ক্ষতিকর, এরূপ কোন বিষয় যদি প্রকাশ করা হয়, তাহলে সেই প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করা যেতে পারে। আর খতে বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার বা প্রধান বিচারপতির জন্য মানহানিকর এরূপ কোন তথ্য। গতে বলা হয়েছে অত্যন্ত কদর্য, কুৎসিত বা অশ্লীল কোনো বিষয়। আর ঘতে বলা হয়েছে এমন কোন কথা বা দৃষ্টিগোচর আচরণ যা অপর কোনো ব্যক্তিকে আমলযোগ্য অপরাধ করতে উত্তেজিত করে। অর্থাৎ এমন কোনো কথা ছাপানো হয়েছে বা প্রকাশ করা হয়েছে যা অপর কোনো ব্যক্তির জন্য আমলযোগ্য অপরাধ করতে সহায়তা করে। ধারা 99 ক। এই সকল ক্ষেত্রে সরকার প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করতে পারেন এবং তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। বোঝা গেল? তাহলে ধারা 99 খ। ধারা 99 কতে যে প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে এবং এই প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণার ফলে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ব্যক্তি যদি 2 মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারেন। অর্থাৎ সংবাদপত্র, পুস্তক বাজেয়াপ্তির আদেশ দেওয়া হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি 2 মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। ধারা 99 খ। ধারা 99 কতে প্রকাশনা বাজেয়াপ্তির জন্য আদেশ দেওয়া হয়েছে, সেই আদেশের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন 2 মাসের মধ্যে। ধারা 99 খ। বোঝা যায়? জি স্যার। ধারা 99-তে যে প্রকাশনা বাজেয়াপ্তি ঘোষণার আদেশ দেওয়া হয়েছে, তাতে যে ব্যক্তির ক্ষতি হয়েছে সেই ব্যক্তি পরবর্তী 2 মাসের মধ্যে
উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারেন। ধারা 99 পথে ধারা 99 পথে প্রকাশনা প্রাপ্তির আদেশ। আর ধারা 99 পথে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি 2 মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। ধারা 99 খ। আর যাবো।